নয়, সত্যি ঘটনা শোনানো হয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন এবং এই মুহূর্তে শুনছেন ভৌতিক কথার 10ম এপিসোড। তো হ্যালো, আমি শুভম আছি আপনাদের সাথে এবং আজকের এপিসোডে যে ঘটনাটি রয়েছে সেটি একটি হন্টেড হাউসকে নিয়ে। মানে বুঝতেই পারছেন, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা গা ছমছমে পরিবেশ থাকবে। তো আর বেশি কিছু বলবো না, সরাসরি ঘটনায় চলে যাব। কিন্তু তার আগে আপনার জানা অথবা শোনা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের পাঠাতে চান, তাহলে মেল করুন bhautikotha@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। আজকের ঘটনা পাঠিয়েছেন শেখ জুয়েল মেদিনীপুর থেকে। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছেন ঠিক তেমন করেই উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যালো, আমার নাম শেখ জুয়েল, মেদিনীপুর থেকে ঘটনাটি লিখছি। ঘটনার শুরুতেই বলে দিতে চাই যে এটি একটি সম্পূর্ণ সত্যি ঘটনা, যেটির সাক্ষী আমি নিজেই। ঘটনাটি ঘটে প্রায় 2010 সাল নাগাদ, যখন আমরা পুরনো বাসা ছেড়ে খড়গপুর রোডে নতুন বাসা ভাড়া নিলাম। বাড়িটা 4 তলার, নিচের তলায় অফিস, 2 তলায় ফ্যামিলি ভাড়া দেয়া, 3 তলায় আমরা অর্থাৎ আর একটা ফ্যামিলি, 4 তলায় আর একটা অফিস। আমাদের বাসায় 3টা বেড, একটা ড্রয়িং, বড় বড় 2টা বারান্দা এবং রান্নাঘর ছিল। আমরা ফ্যামিলিতে আমরা 5 জন, 2 মেয়ে, 1 ছেলে আর স্বামী স্ত্রী। বড় মেয়ে ভার্সিটিতে পড়ে, মেঝোটা কলেজে আর ছেলেটা সবার ছোট। আমার বড় মেয়ে ড্রয়িং রুমটাই ওর বেডরুম বানাতে চাইলো, আর মাঝের যে রুমটা সেটাকে আমরা ড্রয়িং রুম বানালাম। আমরা সবাই ক্লান্ত। রাত তখন আনুমানিক 12টা হবে। বড় মেয়ে যে ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়েছে সেখান থেকে চিৎকার করতে করতে আমার ঘরে দৌড়ে এসেছে। ওর চিৎকারে আমি লাফ দিয়ে উঠেই মেয়েকে জড়িয়ে ধরে জানতে চাই কি হয়েছে। সে সময় ও কেঁপে কেঁপে উঠছিল। ও বলল, আমার ঘরে যেন কে। চলো আমি দেখবো কে। আমি সব ঘরে লাইট জ্বেলে একাই গেলাম ওর ঘরে, আর আমার স্ত্রীও আসলো সাথে। দুজনেই এগিয়ে গেলাম সামনের দিকে। ঘরে ডিম লাইট জ্বলছিল, তাতে সব পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপরেও আমি বড় লাইট জ্বালিয়ে ঘরের সব জায়গা খুঁজলাম, কেউ নেই। তারপর ডাকলাম মেয়েকে। মেয়ে এলো সাথে ছোট মেয়েকেও নিয়ে। বললাম, দেখো কেউ নেই, তুমি স্বপ্ন দেখছো। কিন্তু আমার মেয়ে বলল, না আপু, আমি নিজে দেখেছি। প্রথমে ভেবেছিলাম তুমি এসেছো, আমি ঘুমিয়েছি কিনা দেখতে। এসে আমার পাশে বসেছ। আমি অন্য পাশে কাত হয়ে শুয়েছিলাম। তুমি বসাতে আমার ফোমের বিছানা একটু ডেবে গিয়েছিল, আর তুমি জানো বিড়বিড় করে কি বলছিলে। তখন আমি ভাবলাম তুমি সুরা পড়ছো, কিন্তু গলার স্বরটা তোমার না, অন্য একজন পুরুষের গলা। আর সে সুরা পড়ছে না, সে আরবি ভাষায় কি যেন বলছে। তখন আমি চিৎকার করে এক দৌড়ে তোমার ঘরে আসি। আমি আর এ ঘরে ঘুমাবো না। সে রাতে 4 জন এক খাটে ঘুমালাম। সকালে যে যার মতন কাজে চলে গেলাম। পরের দিন থেকে আর এক যন্ত্রণা। ছেলেটার বয়স 2 বছর, একটু আধটু কথা বলতে পারে। ড্রয়িং ডাইনিং এর বড় বড় প্যাসেজ। পরের দিন ছেলেটা সেখানে বসে খেলনা দিয়ে খেলছে আর বলছে, বাসায় আমার স্ত্রী আর আমার ছেলে। সকালে ছোটা বুয়া কাজ করে চলে গিয়েছে। আমার স্ত্রী রান্নাঘরে ছিল, রান্নাঘর থেকে ছেলেকে দেখা যাচ্ছিল। আমার স্ত্রী রূপসা ওর কথা শুনে ভাবল বাচ্চা মানুষ কি না কি বলছে, কিন্তু সে বলেই যাচ্ছিল। রূপসা ওর কাছে গিয়ে বলল, স্বামী কোথায় মামা? ও হাত উঁচু করে রান্নাঘরের জানলার দিকে দেখালো। রান্নাঘরের জানলা দিয়ে ড্রয়িং রুমের দরজা দেখা যায়। রূপসা দেখলো সেখানে কিছুই নেই। এদিকে ও বলেই যাচ্ছে। রূপসার তখন একটু ভয় ভয় লাগছিল। রূপসা ছেলেকে নিয়ে ঘরে চলে আসে। এরপর থেকে প্রায় দুপুরে ছেলে খেলতে বসলেই মামা মামা ডাকতো। রূপসা তখন স্বামীকে রান্নাঘরে বসিয়েই রান্না করত। একদিন রাতে আমি ঘুমিয়ে যাই। তখন সময় প্রায় রাত 11টা হবে। ছেলেটা পটি করতে চাচ্ছে। বড় মেয়ে ওকে নিয়ে প্যাসেজে পটিতে বসায়। তখন ছেলেটা জানলার দিকে তাকিয়ে বলতে থাকে, কোথায় মামা ভাইয়া? এই কথা শুনে ছোট মেয়েটাও দৌড়ে ওদের কাছে আসে।
ছোট মেয়ে এসেই বলে, কই মামা? তখন ওরা তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে চলে আসে। এর মাঝে বাংলাদেশ থেকে রূপসার বড় বোন বেড়াতে এলো। বাসায় দুপুরে আমার স্ত্রী সহ 3 জন থাকে। ছেলে সারা বাড়ি ঘোরে, কিন্তু প্যাসেজে গেলেই সে মামা ডাকা শুরু করে। এটা রূপসার বোনও খেয়াল করেছে। একদিন দুপুরে খাবারের জন্য আপাকে ডাকতে আপা দেখি মুখ কালো করে বসে আছে। কি হয়েছে আপা, মন খারাপ কেন? খেতে আসো। বলি তোর ছোট মেয়ের কাণ্ড দেখলি? গোছল করে চুল ঝরালো, সব পানি আমার গায়ে লাগালো, একটু তাকায়াও দেখলো না। চুল আস্তে আস্তে ঝাড়তে বললাম, কথা না শুনে ড্রয়িং রুমে চলে গেল। রূপসা তখন তার আপাকে আস্তে করে বলল, আপা তুমি কি বলছো? ও তো এখনো কলেজ থেকে আসেনি, ওর ছুটি 4টায়, এখন 2:30 বাজে। তাছাড়া বাইরের গেট তো বন্ধ। একথা বলি রূপসা বাইরের গেটের কাছে গেল। গেট বন্ধ। আপাও আমার সাথে এলো। আপা বলল, তুই ড্রয়িং রুমে চল, আমি দেখাচ্ছি। আমরা ড্রয়িং রুমে গেলাম। কেউ নেই। সব ঘর বারান্দা ঘুরে দেখলাম, কেউ নেই। আপার গায়ে তখনও অল্প অল্প পানি লেগে আছে। রূপসার আপু বড় হেজুকার মানুষ। তার আপু দোয়া কালাম পড়েছে। রূপসাকে বলল, তোমরা বাসাটা ছেড়ে দাও। আপু কি করে সম্ভব? 2 মাস হলো এ বাসায় এসেছি। ওদের বাবা শুধু শুক্রবার এখানে থাকে। ও কিছুতেই বাসা ছাড়তে রাজি হবে না। তাছাড়া এত কম ভাড়ায় এত বড় বাসা কোথাও পাওয়া যাবে না। আপু রূপসার কথা শুনলো কি শুনলো না, ব্যাগ গোছাতে শুরু করলো। আপু কই যাও? তোমার বাসায় থাকলাম তো কয়েকদিন, এখন অন্য বোনের বাসায় বিকালে চলে যাব। আপু সত্যি সত্যি চলে গেল। যাবার সময় আবার বলে গেল, বাসাটা ছেড়ে দাও। আমি বাসায় আসলে রূপসা বলল, বাচ্চারা এই বাসায় ভয় পাচ্ছে। কিসের ভয়? বাচ্চাদের সবকিছুতে গুরুত্ব দিও না। বাসা বদলানো অনেক ঝামেলা। তাছাড়া 3000 স্কোয়ার ফিটের বাসা, খোলামেলা এত সুবিধা কোথায় পাবে? তখনও বুঝতে পারি নাই আমাদের জন্য কি অপেক্ষা করছে। সন্ধ্যার পর মেয়েরা ড্রয়িং রুমে কেউ যেতে চায় না। মেহমান এলে রূপসাই সাহস নিয়ে মেহমানকে বসতে দেয়। গত 2 মাস থেকেই ছেলেটা 2-4 দিন পর পর অসুস্থ হচ্ছে। হয় পেট খারাপ, না হয় জ্বর, না হয় বমি, একটার পর একটা লেগেই আছে। ভাবলাম মেয়েরা ভয় পায়, ছেলেটাও অসুস্থ থাকছে, বাসায় হুজুর ডেকে কোরআন খতম দেওয়ার ব্যবস্থা করি। মাদ্রাসার ছাত্ররা এসে কোরআন খতম দিল। আমার ছেলেটার জন্য দোয়া করে ওরা চলে গেল। এই প্রসঙ্গে বলে রাখি, ড্রয়িং রুমেই খতমের ব্যবস্থা করেছিলাম। এর কিছুদিন পরে আমাকে কাজের সূত্রে বাইরে যেতে হয়, তাই এর পরের ঘটনাগুলি আমার স্ত্রী মানে রূপসার কাছ থেকে শোনা। আমার ছোট মেয়ে প্রায় রাত করে পড়াশুনো করে। এক রাতের ঘটনা, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, মেয়েটা পড়ছে। আমাদের বাসার সামনে একটা বারান্দা, বাসার পিছনে এল প্যাটার্নের আর একটা বারান্দা। রাত 12টার মতো হবে। হঠাৎ শোনে ও জানলায় খটখট খটখট শব্দ। ও প্রথমে ভেবেছে ভুল শুনছে, কারণ ওর জানলার পিছনে এল প্যাটার্নের বারান্দা। ওখানে যেতে হলে আমার ঘর অথবা ওর ঘর দিয়ে যেতে হবে। সবার ঘরের দরজা বন্ধ। ও আবার পড়ায় মন দিতেই জানলার কাছে হালকা বাঁশির শব্দ। সেই বাঁশির শব্দকে পাত্তা না দিয়ে ও পড়ছিল। এবার বাঁশির আওয়াজটা ওর কানের সামনে বেজে উঠল। ওর ঘর থেকে একটা শব্দই কানে আসছে। আমি ঘুমের চোখে কিভাবে যে ওর ঘরে গিয়েছি বলতে পারবো না। দেখি মেয়ে আমার বিছানায় পড়ে আছে, সারা ঘরে বাঁশির শব্দ। আমার চিৎকারে বড় মেয়েও চলে এসেছে। আমরা দুজনে ধরে ওকে আমার ঘরে নিয়ে এসেছি। সারা রাত আমরা আর ঘুমাইনি। ফজরের নামাজ পড়ে বাড়িওয়ালাকে ফোন দিলাম। বাড়িওয়ালা থাকে সেখান থেকে 2 কিমি দূরে। সকাল 11টার সময় বাড়িওয়ালা ও তার মিসেস এসে জানতে চাইল কি হয়েছে। আপনার বাসায় আমরা সবাই ভয় পাচ্ছি, এখানে কি খারাপ কিছু আছে? ভাবি অর্থাৎ বাড়িওয়ালি একটু রেগে গিয়ে বলল, কি থাকবে এখানে? বাসায় কিচ্ছু থাকে না। পেছনের বারান্দার পাশে যে বাড়ি ভেঙে ফেলেছে সেখানে এক নাইট গার্ড ফাঁসি দিয়ে মরেছে। তো কি হয়েছে? ভাবি, কি বলেন এটা? আপনি জানেন, গত রাতে আমরা সারা রাত জেগে পাশের ঘরে বাঁশির আওয়াজ শুনেছি। বাঁশির শব্দ আগে আমার মেয়ে শুনেছে।
তারপর আমরা যখন ঘরে গিয়েছি তখন সারা ঘরে বাঁশির শব্দ হচ্ছিল। আমরা এক ঘরে বসে সবাই ভয়ে কাঁপছিলাম। আরে ভাবি, আপনি আমার বেগমের কথা ধরবেন না। ও কি বলতে কি বলেছে। সে অনেক আগে এক নাইট গার্ড ফাঁসি দিয়ে মরেছিল। ওই বাসা ভেঙেও ফেলেছে। এই মৃত্যুর সাথে আমার বাসার কোনো সম্পর্ক নাই। তাহলে বাঁশি কে বাজালো? আর ড্রয়িং রুমে কে থাকে? রাতে ড্রয়িং রুমে লাইট বন্ধ করতে কেউ যেতে চায় না। আমি ড্রয়িং রুমের লাইট বন্ধ করে পিছন ফিরে আসতে গেলে মনে হয় আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। বলেন, কি আছে এখানে? ভাবি, আপনি এমনিতেই ভয় পাচ্ছেন। বাসা বড়, আপনার মানুষ কম, তাই সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া আর কিছুই না। আর ভাবি, ছাদের চাবি আপনার কাছে রাখবেন, চারতলাটা চাইলে দেবেন না। বলেই চাবি আমার হাতে দিয়ে ওনারা চলে গেলেন। আমার বাসায় একা থাকতে ভালো লাগছিল না, তাই আমি আমার ভাবিকে আসতে বললাম কয়েকদিন থাকার জন্য। পরের দিন ভাবি এলো রংপুর থেকে। ভাবি আসার বেশ কয়েকদিন বেশ ভালোভাবেই চলে গেল। তারপর একদিন এশার নামাজের পর খাবারের টেবিলে খাবার দিয়ে ভাবিকে এবং বাচ্চাদের ডাকলাম। ভাবি এতক্ষণ বড় মেয়ের ঘরে শুয়েছিল। সবাই খেতে বসেছে। ঠিক সেই সময় ভাবি বলল, তোমার বাসায় কি মেহমান এসেছে? সে কি আগে খেয়ে নিয়েছে? কোন মেহমান? তবে কে ড্রয়িং রুমে নামাজ পড়লো? ড্রয়িং রুমে সবসময় ডিম লাইটটা জ্বালানো থাকে। আর বড় মেয়ের দরজার সামনে ড্রয়িং রুমে দেখলাম একজন দাড়িওয়ালা বয়স্ক লোক নামাজ পড়ছে। ভাবলাম কেউ মনে হয় এসেছে। এদিকে মেয়েরা খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছে। তোমরা খাও, আমি দেখছি বলেই ঘরের দরজার কাছে গেলাম। দেখলাম দরজা হাঁ করে খোলা, অথচ আমি সন্ধ্যার আগে নিচে হাতে দরজার ছিটকানি লাগিয়েছি। ফিরে এসে সবাইকে জিজ্ঞেস করলাম, তোমরা কেউ দরজা খুলেছ? সবাই বলল, না, খুলিনি। আমি ভাবিকে নিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখলাম সব ঠিকঠাকই আছে। অন্য সময় হলে ভাবিকে বলতাম, তুমি ভুল দেখেছ, কিন্তু কয়েকদিনের ঘটনার কথা ভেবে তাকে কিছু বললাম না। এরপর আমি সমস্ত ঘটনা ভাবিকে খুলে বললাম। ভাবি বলল, রংপুরে একটা ভালো হুজুর আছে, তার কাছে এ ব্যাপারে কথা বলবো। তাহলে আমি কালকে রংপুরে চলে যাব। ভাবি যাবার দুদিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তৃতীয় দিনে রাত তখন প্রায় 11টা হবে। আমি ঘরে শুয়েছিলাম। ঠিক তখনই আমার কানে এলো ড্রয়িং রুমের সামনের জানলাটা দিয়ে কেমন একটা খচখচ শব্দ হচ্ছে। মনে হচ্ছে কে যেন তার নখ কাঁচের ওপর ঘষছে। আমি ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই আওয়াজটি বন্ধ হয়ে গেল। মনের ভুল ভেবে যেই ফিরে আসতে গেছি তেমনি আমার চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার ওপর, এবং যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা বৃদ্ধ বয়স্ক লোক আমার রুমের জানলার পাশে দাঁড়িয়ে আছে। তার গোটা শরীরে পশমে ভর্তি। এটা দেখে আমি কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন জ্ঞান ফেরে দেখি আমি আমার রুমের বিছানার ওপর শুয়ে আছি এবং বাচ্চারা আমার পাশে বসে আছে। জ্ঞান ফিরতেই তারা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। আমি ওদের বললাম, তেমন কিছু না, শুধু একটু ভয় পেয়ে গেছিলাম। কথা বলতে বলতে হঠাৎ করে দেখি আমার ফোনটা বেজে উঠল। দেখলাম ভাই ফোন করেছে। আমি ফোনটা তুলতেই ভাই বলল, হ্যালো দিদি, আমি না আমার ছেলেটাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছি। তোরা যেখানে ভাড়া আছিস সেখান থেকে কাছেই। তাই তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি আর আমার ছেলে কয়েকদিনের জন্য তোর বাড়িতে যেতে চাই। তারপর হোস্টেল মোস্টেল ঠিক করে আমি চলে আসবো ওখানে। হ্যাঁ ঠিক আছে, আয়। এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? ঠিক আছে, আমরা তাহলে কালকের মধ্যে যাচ্ছি। এই বলে ফোনটা কেটে দিল। আমিও মনে মনে একটু স্বস্তি পেলাম, কেননা এই বাসাতে আর একা থাকতে পারছি না। যতদিন যাচ্ছে ভয় যেন আরও বাড়ছে। পরের দিন সকাল 11টা নাগাদ ভাই আর ভাগিনা আমাদের ঘরে এলো। দরজা খুলে ওদের নিয়ে ড্রয়িং রুমে বসলাম। ভাই বলল, ছেলেটাকে ভার্সিটিতে ভর্তি করিয়েছি, 2-1 দিন তোমার এখানে থাকবো, ওকে হোস্টেলে দিয়ে দেবো। আর মানে যদি কিছু মনে না করো, তোমার এত বড় বাসা আমি ওর খরচ দিয়ে দেবো। যদি মানে তোমার কাছেই রাখতে আমি একটু টেনশন মুক্ত হতাম আর কি। আমি বললাম, আমার বাসায় তো আলাদা কোনো রুম নেই ভাই। তাতে কি,
এত বড় ড্রয়িং রুম, এখানে ছোট একটা খাট দিলেই সমস্যার সমাধান। খাট আমি এখনই কিনে আনছি। তোমার অন্য কোনো সমস্যা না থাকলে আমার ছেলের থাকতে কোনো সমস্যা হবে না, ও খাটে বসেই পড়াশোনা করবে। কি করে বলি এই ড্রয়িং রুমের সমস্যা? বিশ্বাস করবে, ভাববে তার ছেলেকে না রাখার বাহানা বানাচ্ছি। আমি ভাগিনাকে বললাম, তুমি এত বড় বেডরুমে একা থাকতে পারবে তো? ভয় লাগবে না তো? কি বলেন খালামণি, আমি খোলা মাঠেও ঘুমাতে পারি, আমার কোনো ভয় নেই। বেশ কয়েকটা দিন খুব ভালোভাবেই কেটে গেল। ভাই চলে গিয়েছে, ভাগিনাও ভালোই আছে। শুধু খাবার সময় আমরা একসাথে খাই। তাছাড়া সে সব সময় ড্রয়িং রুমে থেকেই পড়াশুনো, নামাজ কালাম পড়ে। ফজরের নামাজের সময় কাজের বুয়া সহ সবাইকে নামাজের জন্য ডেকে আমি নামাজ পড়ি। একদিন ওকে চা দেবার সময় আমায় বলল, খালামণি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। খালামণি, আমি কিন্তু রাত 11টায় পড়া শেষ করে শুয়ে পড়ি। রাতে মোবাইলে কারোর সাথে কথা বলি না, কোনো ভিডিও দেখি না, কিন্তু আপনি প্রতিদিন রাতে আমার মশারি তুলে আমার দিকে তাকিয়ে দেখেন আমি ফোনে কিছু করছি কিনা। বিশ্বাস করেন, আমি আপনার কথা মতোই চলি। শুধু শুধু রাত জেগে কষ্ট করে আমাকে পাহাড় দেওয়ার কোনো দরকার নেই। আমি ফোন ধরিই না। আমি পাথর, নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছি। ভুলেও রাতে আমি ওর ঘরে যাইনি, মশারি তোলা তো দূরে থাক। ভেবেছিলাম মানুষ বেশি হওয়াতে সবকিছু ঠিক হয়ে গেছে। কাল তোমার ঘর বদলে দেব, বড় মেয়ের ঘর তোমাকে দেব, আর ওকে পাঠাবো ছোট মেয়ের ঘরে। যেহেতু অনেক বড়, তখন এক ঘরে দুটি খাট কোনো ব্যাপার না। না না খালামণি, আমি এখানেই খুব ভালো আছি। ড্রয়িং রুমটা নিরিবিলি, আমি পড়াশোনাতে মনোযোগী হতে পারি। আমি ওকে কিছুই জানাতে পারলাম না, শুধু বললাম, আমি যে এসে তোমাকে দেখি, তুমি কি ভয় পাও? ও হেসে দিল। কেন ভয় পাবো? আমি আপনাকে দেখে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। অনেক সময় আগে ঘুমিয়ে গেলে জানতেও পারি না আপনি এসেছিলেন কিনা। সে আমার কথা শুনল না, ড্রয়িং রুমেই থেকে গেল। কিন্তু আমি ভয় পেলাম, পরের ছেলে যদি কিছু ক্ষতি হয়। একদিন সন্ধ্যায় সোহেব আমার ভাগিনা আমাকে জানালো ওর কোন বন্ধুর বোনের বিয়েতে রংপুরে যেতে হবে। তাছাড়া ভার্সিটিও বন্ধ আছে, বেশ কয়েকদিন রংপুরে থাকবে। মনে মনে একটু খুশি হলাম, আবার চিন্তাও হলো বাসায় একজন ছেলে ছিল, সেও 10-12 দিনের জন্য থাকছে না, আবার না জানি কি হয়। সোহেব থাকতে মাঝে মাঝে ড্রয়িং রুমে যেতাম। ও যাবার পরে আবার যাওয়া বন্ধ করেছি। এর মাঝে আমার দুঃসম্পর্কের ছোট বোন আসলো। আমি দীপ্তিকে জোর করে ডেকে আনলাম। বাসাটা খালি রাখলেই ভয় বেশি লাগে। তাছাড়া বাসায় ছেলেকে ওর কাছে রেখে আমি বাসা খুঁজতে যেতাম, আর বলে যেতাম ড্রয়িং রুমে যাওয়ার দরকার নেই, আমার ঘরে থাকিস। ছেলে ড্রয়িং রুমের জিনিসপত্র ধরে নষ্ট করে। 4-5 দিন ধরে দীপ্তি বলছে ও চলে যাবে। জানতে চাইলাম কেন। আপু, আমার রাতে ঘুম হচ্ছে না, এমনিতেই ঘুম কম হয়। আর তুমি প্রতি রাতে ঘরে ঢোকো, যাওয়ার সময় বারান্দায় দরজা খুলে রেখে যাও। ভোরের আলোটা আমার চোখে লাগে। এই প্রসঙ্গে বলে রাখি, দীপ্তি ড্রয়িং রুমে ঘুমায়। না করেছিলাম, শোনে নেয়। ড্রয়িং রুমের চারিদিকে এত খোলামেলা যে কেউ এলেই ওখানে থাকতে চায়। দীপ্তি আর 2-1 দিন থেকে চলে গেল। কেউ এসে এ বাসায় বেশি দিন থাকতে পারে না। কাজের বুয়াও বলছে ওর মন টেকে না, তার যেন কেমন কেমন লাগে। আমি ফজরের ডাকার আগেই তাকে নাকি কে বলে উঠ উঠ। বাড়িওয়ালাকে টুলেট দিতে বলেছিলাম। লোকজন বাড়ি দেখতে আসে, আমি নিজের বাড়ির মতো ঘুরিয়ে দেখাই। অনেকে ভাবে এটা আমার বাড়ি। এক ভদ্রলোক তার মিসেসকে নিয়ে বাড়ি দেখতে এলো। দরজা জানলা সব খুলে দেখালাম। তাদের খুব পছন্দ হলো। তার 2 ছেলে স্কুলে কলেজে পড়ে। ভাড়া বলতেই ভদ্রলোক টাকা বের করে দিতে চাইলো। আমি বললাম, ভাড়া বাড়িওয়ালাকে দিয়েন, তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এ বাসা আমার না, আমি ভাড়াটিয়া। আমি 4 তলার ছাদে খুব কম যেতাম। কম্বল বড় কাঁথা যদি শুকাতে হতো তবেই তালা খুলে ছাদে যেতাম। একদিন 4 তলার অফিসের এক ছেলে এসে ছাদের চাবি চাইল। বললাম, বাড়িওয়ালার নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। ছেলেটা চলে গেল। একটু পরে বাড়িওয়ালার ফোন এলো চাবিটা দেবার জন্য। আমি চাবি দিয়ে দিলাম। বিকেলে ছাদে গিয়ে দেখলাম ওরা নাটকের শুটিং করছে। আপনার কাজ শেষ হলে চাবিটা আমাকে দিয়ে দেবেন। ওরা চাবির কথা ভুলে গেল কিনা জানি না, আমিও ভুলে গেলাম। 2 দিন পরের ঘটনা। রাত 1টা বা 1:30 হবে। চেয়ার টেবিল বা খাটের শব্দে আমার ঘুম ভেঙে গেল। শব্দটা আসছে 4 তলা থেকে। কারা যেন দৌড়াচ্ছে, আবার চেয়ার টানছে। কি যেন পড়লো,
খুব বিরক্ত হলাম। সকালেই বাড়িওয়ালাকে বলবো। আর কিছুক্ষণ এই তাণ্ডব চলল। ফজরে ওঠার পর ভুলে গেলাম বাড়িওয়ালাকে বলতে। পরের দিন বিকালে 4 তলার এক ছেলে এলো আমার সাথে কথা বলতে। তখন আমার মনে পড়লো একদিন আগের রাতের কথা। ছেলেটা বলল, আন্টি, ছাদের সিঁড়িতে কি যেন মরে পড়ে আছে, গন্ধ বের হচ্ছে। তোমরা সবসময় নিচের গেট খোলা রাখো। একটা বয়স্ক ফকির প্রায়ই আসে, দেখো সেই মরে পড়ে আছে নিশ্চয়। না আন্টি, মেয়ে মানুষ, আপনি একটু দেখবেন গিয়ে। গেলাম ওর সাথে। দেখলাম একটা মেয়ে উপর হয়ে পড়ে আছে, চারিপাশে রক্ত জমাট বেঁধে আছে, মাথা থ্যাতলানো। ভয়ে কাঁপতে কাঁপতে বাসায় আসলাম। আস্তে আস্তে এই ছেলেটাকে বললাম, থানায় ফোন দাও। আমি জীবনেও এমন ভয়ঙ্কর মরা মানুষ দেখি নাই। বাসায় এসেই বাড়িওয়ালাকে ফোন দিয়ে সব জানালাম। রাত 1টায় 2জন পুলিশ আসলো আমার বাসায়। অনেক কথা জানতে চাইলো। আমি যা জানি সব বললাম। এক পুলিশ দেখলাম ড্রয়িং রুমে বসতেই পারছে না। একবার দেখি বসে, আবার দাঁড়ায়, আবার দরজার কাছে যায়। খুব তাড়াতাড়ি ওরা চলে গেল। পরের দিন থেকে সাংবাদিক, পুলিশ আর যা যা আছে সব হাসতে শুরু করলো। কিন্তু যারাই আসে ড্রয়িং রুমে অনেক সময় নিয়ে বসতে পারে না। একজন তো বলেই গেল পুরো বিল্ডিংয়েই সমস্যা। আমি গোছ কাজ শুরু করলাম। আর এক যন্ত্রণা শুরু হলো। মেয়েরা কোচিং করে সন্ধ্যায় বাসায় এলে কেউ একা সিঁড়ি দিয়ে উপরে উঠতে চায় না। আমি নিচে নামি, তারপর ওরা আমার সাথে আসে। বুয়াকে বললে বুয়াও যায় না। ওদের নিচ থেকে নিয়ে আসতে যাবার সময় আমারও যেন ভয় লাগে। তা কি করে বলবো? আমি ছোটবেলা থেকেই মোটামুটি সাহসী। সেদিন রাতে আমার সাহসের পরীক্ষা হয়ে গেল। রাত 12:30। ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েরা পড়ছে। বড় মেয়ে এসে আমায় ডেকে তুলল। মা কে যেন বাইরের গেট নক করছে। ভাবলাম আবার পুলিশ এলো নাকি, কিন্তু তারা কলিং বেল চাপছে না কেন? প্যাসেজ বারান্দায় আলো জ্বলছে। আমি লুকিং গ্লাস দিয়ে দেখতে চেষ্টা করলাম। সিঁড়ির আলোয় আবছা দেখা যাচ্ছে কে যেন দাঁড়ানো। বললাম, কে? আমি। সুহাইবের গলা। চিরকানি খুলে দরজা মাত্র অল্প ফাঁকা করেছি। আমার পিছনে কে যেন বলে উঠল, খুলিস না। ওই একটু ফাঁকাতেই আমি যা দেখার দেখে ফেলেছি। মাথা থ্যাতলানো মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি শুধু একবার চিৎকার দিয়েছি, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি বিছানায়। মেয়েরা কাঁদছে, বুয়া মাথায় পানি ঢালছে। বললাম, কি হয়েছিল আমার? তোমার চিৎকার শুনে আমরা দৌড়ে তোমার কাছে যাই। গিয়ে দেখি তুমি ফ্লোরে পড়ে আছো। বুয়া আমরা মিলে তোমায় ধরে ঘরে নিয়ে আসি। তখন মনে পড়ল গেট তো খোলা। তোমরা কি গেট বন্ধ করেছো? গেট তো বন্ধই ছিল, ছিটকানি লাগানো ছিল। আমার আর কিছু বলার নেই। চুপ করে শুয়ে শুয়ে ভাবছি, গেট যদি নাই খুলি তাহলে আমি কিভাবে কি দেখলাম? গেট খুলতে কে বারণ করলো? গেটের ছিটকানি বা কে লাগালো? ভুয়া লবণ পানি খাওয়ালো, লোহা পড়া পানি এনে জোর করে খাওয়ালো। বাকি রাতটুকু সবাই এক ঘরেই থাকলাম। ভুয়াও তার বিছানায় এনে এই ঘরেই ঘুমালো। সকালে বাচ্চার বাবাকে ফোন করে বললাম, আর একদিনের জন্য এই বাসায় থাকবো না, প্রয়োজনে রাস্তায় থাকবো। সেই দিনই আমরা নতুন বাসায় উঠলাম। যদিও বাসা ছাড়তে 19 দিন বাকি ছিল। এই বাসা যে ভাড়া নিয়েছে তাকে ফোন দিয়ে বাসার চাবি দিয়ে এলাম। আর বললাম, কারেন্টের বিল এলে আপনি রেখে দিন, আমি আগামী মাসে এসে বিলের টাকা দিয়ে যাব। পরের মাসে কারেন্টের বিল আনতে গেলাম। নিচ থেকেই বিল চাপলাম। ভাবি বারান্দায় এসে আমাকে দেখে বলল, বিল এসেছে, উপরে আসেন। বললাম, আমার সময় কম, আপনি একটু কষ্ট করে উপর থেকেই ফেলে দেন। আপনার সাথে তো আমার অনেক কথা আছে আপা, একটু উপরে আসেন প্লিজ। আমি কিছুতেই রাজি হলাম না। আমার যে অভিজ্ঞতা হয়েছে, ওই সিঁড়িতে আমি আর উঠবো না। ভাবি অনেক অনুরোধ করলো। শেষে বিলের কাগজ দিয়ে বলল, আমাদের কোথায় রেখে গেলেন আব্বা? আপনারা কি কিছুই বুঝতে পারেন নাই? একবারে যদি বলতেন। ভাবিকে বললাম, ফোনে আপনার সাথে কথা বলবো। ওই গলিতেই আমি আর কোনোদিন ঢুকি নেই। আমার বোন থাকে সেই অঞ্চলেই, তাই আমার যাওয়া হয়। তখন দেখলাম ওই বাসা ভেঙে নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু আমার ভয়ঙ্কর দিনগুলোর কথা আজও মনে আছে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই ভৌতিক কথাই শুনিও। সত্যি একটি লোমহর্ষপূর্ণ ভৌতিক ঘটনা শুনে নিলাম জুয়েল ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার যদি এই ধরনের কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে
তাহলে সেটি আমাদের জানানোর জন্য মেল করতে পারেন ভৌতিকথা@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং দেখতে থাকবেন ভৌতিক কথার ভৌতিক এপিসোড।